প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউবি স্মার্ট এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের টার্গেট হলো 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থী যারা, তারা জীবনবিজ্ঞানে যেন 35টা শর্ট কোশ্চেনের মধ্যে 35 পায়। এটা আমাদের টার্গেট। তাহলে এই টার্গেট পূরণ করার জন্য আমি তোমাদের জন্য একটা সাজেশন সিরিজ তৈরি করেছি, যার প্রথম ভিডিও অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। সেখানে তোমরা অনেকেই কমেন্ট করে এসো যে পরের সিরিজগুলো যাতে খুবই তাড়াতাড়ি তোমাদের দেওয়া হয়। এই ভিডিওগুলিতে আমরা মোট 150টি প্রশ্ন তোমাদের জন্য করাবো। এই 150টি প্রশ্ন যদি তোমরা করে যাও পরীক্ষা হলে, তাহলে তোমরা 90% থেকে বেশি কমন পাবে। আর তোমরা যদি পুরো সম্পূর্ণ এই সিরিজটা দেখে যাও, তাহলে তোমরা 35-এর মধ্যে অবশ্যই প্রত্যেকে 30-এ বেশি পাবে এবং 35-এ 35 পাবে। এটা আমাদের টার্গেট। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা কি করেছি, 150টি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি এবং সাথে প্রত্যেকটা যেগুলো এমসিকিউ রয়েছে বা এর অল্টারনেটিভ প্রশ্ন কী আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা করে দিয়েছি। যদি কোনো এমসিকিউ থাকে, এমসিকিউর পয়েন্ট দিয়ে কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। সেখানে আমি 35টি শুধু এমসিকিউ নিয়ে আলোচনা করেছি এবং তার প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। যেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে পরের ভিডিওগুলি খুবই তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, আমাদের সামনে টেস্ট পরীক্ষা রয়েছে। সেই কথা মাথায় রেখে তোমাদের এই ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। চলো, তোমাদের আজকের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা যাক। এখানে আমি তোমাদের 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যেখানে শূন্যস্থান থাকবে এবং তোমাদের এসএকিউ থাকবে। তোমরা সবাই যখন উত্তরগুলি লিখবে তখন তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে। আমি এখানে দেখো পূর্ণ বাক্যে উত্তর অনেকগুলির ক্ষেত্রে লেখিনি। তোমরা যখন পরীক্ষা হলে লিখবে অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে। যদি টাইম না থাকে সেক্ষেত্রে তোমরা শুধু অ্যান্সারটা লিখে আসবে। তাছাড়া তোমরা সম্পূর্ণ প্রশ্নের পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো, এখানে প্রথম যে প্রশ্ন আছে, কি বলা আছে, অক্সিন এর প্রভাবে বীজহীন ফল সৃষ্টি হওয়াকে ড্যাশ বলে। এটাকে কি বলে? পার্থেনোকাফি। তাহলে এটা হয়ে গেল তোমাদের প্রথম কোশ্চেন। এরপরে আছে দুই দাগে কী বলা আছে, কাকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে। দেখো, এখানে তোমরা লিখবে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে। এইভাবে তোমরা পূর্ণবাক্যে, দুই দাগের মতো পূর্ণবাক্যে তোমরা উত্তর লিখবে। এক দাগ কীভাবে লিখবে? এক দাগও সেমভাবে লিখবে, অক্সিনের প্রভাবে বীজহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকাফি বলে। তাহলে শূন্যস্থানে তোমরা পার্থেনোকাফি লিখে দেবে আর নিচে একটা দাগ দিয়ে দেবে, হয়ে যাবে তোমাদের পূর্ণবাক্যে উত্তর। এই ভিডিওতে তোমাদের এমন একটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, মানে বলে দেব যে প্রশ্নটা তোমাদের আসবেই আসবে, শিওর একদম ওই প্রশ্নটা আসবে। ওটা একটা অঙ্ক, বায়োলজির একটা অঙ্ক। সেটা যদি তোমরা শিখে নাও তাহলে তোমাদের যে কোনো ওই ধরনের যে অঙ্ক দেওয়া হোক সেটা তোমরা পেরে যাবে। এই ভিডিওর শেষে শুধু সেই প্রশ্নটা আমি বলে দেবো যে এই প্রশ্ন এটা, আর পরের ভিডিওতে আমি সেই প্রশ্নটা কিভাবে তোমরা উত্তর করবে সেটা নিয়ে আলোচনা করব। চলো, এখানে দেখো তাহলে পরের প্রশ্ন 3 দাগ, মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে? তাহলে দেখো, পূর্ণবাক্যে তোমরা কী লিখবে, হাইপোথ্যালামাস ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। এরপরে দেখো 4 দাগ, পশ্চাৎ মস্তিষ্কের দুটি গোলার্ধ ড্যাশ নামক স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে। তাহলে এখানে গোলার্ধ দুটি তোমার কি দিয়ে যুক্ত থাকে? ভার্মিস নামক যোজক দিয়ে যুক্ত থাকে, স্নায়ু যোজক। 4 দাগের প্রশ্নের মতো একটা প্রশ্ন, সেম প্রশ্ন হতে পারে, বলবে যে মস্তিষ্কের যোজক কাকে বলা হয়। সেক্ষেত্রে তোমাদের যদি ভার্মিস অপশন না থাকে সেক্ষেত্রে তোমাদের হবে পঞ্চ, বা পঞ্চকেও মস্তিষ্কের যোজক বলা হয়। আর এক্ষেত্রে দুটি মস্তিষ্কের গোলার্ধর কথা বলা আছে। যদি গোলার্ধ থাকে সেক্ষেত্রে ভার্মিস হবে, আর শুধু যদি বলা হয় মস্তিষ্কের যোজক কাকে বলা হয় সেক্ষেত্রে তোমরা উত্তর দেবে পঞ্চ। 5 দাগের প্রশ্ন, রেটিনার কোন অংশে সব থেকে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয়? তাহলে রেটিনার সব থেকে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছিল পিত্তবিন্দুতে, আর প্রতিবিম্ব সৃষ্টি হয় না কোন বিন্দুতে? অন্ধ্রবিন্দুতে। তাহলে তোমরা এই দুটোই মনে রাখবে। দেখো, একটা প্রশ্নের মধ্যে আমি দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আর একটা প্রশ্ন আমি 2-3বার করে বলছি, কারণ যাতে তোমাদের শুনে শুনেও মনে থাকে। যদি তোমরা পড়তে না পারো তাহলে শুনে শুনেও যাতে মনে করতে পারো, পরীক্ষা হলে তোমাদের হেল্প হয়। তাহলে এখানে কি আছে, রেটিনার কোন অংশে সব থেকে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয়? তাহলে সেটা পিত্তবিন্দু। রেটিনার পিত্তবিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয়। আর রেটিনার কোন অংশে প্রতিবিম্ব সৃষ্টি হয় না? সেটা হলো অন্ধ্রবিন্দু। সেটাও তোমরা খাতায় লিখে রাখো। দেখো 6 দাগে কী বলা আছে,
চোখের লেন্সের দুই পাশে তোমার হচ্ছিল ড্যাশ পেশি থাকে যেটি উপযোজনে সাহায্য করে, মানে আমরা দূরের বস্তু এবং কাছের বস্তুকে দেখার জন্য উপযোজন করি, সেক্ষেত্রে কোন পেশি আমাদের সাহায্য করে চোখকে, সেটা সিলিয়ারি পেশি। তাহলে তোমরা কি লিখবে, চোখের লেন্সের দুই পাশে সিলিয়ারি পেশি থাকে যেটি উপযোজনে সাহায্য করে। পরে 7 দাগের প্রশ্ন, মায়োপিয়ায় দৃষ্টি ত্রুটি সংশোধনে ড্যাশ লেন্স ব্যবহার করা হয়। উত্তর, অবতল লেন্স ব্যবহার করা হয়। দেখো এক্ষেত্রে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, দেখো এখানে যে দৃষ্টির ত্রুটি রয়েছে, দুটো ত্রুটি রয়েছে, একটা রয়েছে মায়োপিয়া আর একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এক্ষেত্রে তোমরা দুটোই মনে রাখার চেষ্টা করবে না, একটা মনে রাখবে আর একটা মনে রাখবে কি এর বিপরীত হবে। ধরো মায়োপিয়া মনে রাখলে তাহলে কী হবে, হাইপারমেট্রো তার বিপরীতে। তাহলে দুটোই যদি মনে রাখতে চাও তাহলে তোমরা গুলিয়ে যাবে। তাহলে দেখো এখানে কি আছে, মায়োপিয়ার দৃষ্টি ত্রুটি সংশোধনের অবতল লেন্স ব্যবহার করা হয়। তার মানে কি, অবতল লেন্স কী হয় তোমার, অভিসারী না অপসারী? অপসারী। আর সেক্ষেত্রে কোনো বস্তুর প্রতিবিম্ব চোখের রেটিনার কোথায় গঠিত হয়, সামনে গঠিত হয়। তাহলে আরেকটা প্রশ্ন কী হতে পারে যে মায়োপিয়া দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে রেটিনার কোথায় প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে কোথায় হবে, রেটিনার সামনে গঠিত হবে। আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কী হবে, পিছনে গঠিত হবে। আর সেক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হবে, উত্তল লেন্স ব্যবহার করতে হবে। তাহলে তোমরা একটা মনে রাখবে যে মায়োপিয়ার ক্ষেত্রে সামনে গঠিত হয় এবং অবতল লেন্স ব্যবহার করা হয়। তাহলে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কী হবে, উল্টো। তাহলে তোমরা দুটোই মনে রাখতে পারবে, গুলিয়ে যাবে না তোমাদের। পরে রয়েছে 8 দাগ, মায়োপিয়ায় বস্তুর প্রতিবিম্ব ড্যাশ গঠিত হয়। তাহলে এখানে দেখো কী আছে, সামনে গঠিত হয়। 8 দাগের প্রশ্ন আমি দিয়ে দিয়েছি ওই প্রশ্নটা। দেখো এই পরের ভিডিওগুলিতেও তোমাদের এই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, সেইগুলো একবার একটা প্রশ্নের মধ্যে আমি বারবার করে বলে দিচ্ছি। দেখো পরে কী আছে, রুই মাছ যে পেশির মাধ্যমে সন্তরণ করে তার নাম কি? রুই মাছ মায়োটম পেশির মাধ্যমে সন্তরণ করে। প্রতিটা ভিডিওতে তোমাদের ধরো 5টা ভিডিও হবে, 5টা ভিডিওতে আমি 5টা তোমাদের হোমওয়ার্ক দেবো। সেই হোমওয়ার্কের প্রশ্নটা 11 নম্বরে থাকবে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবে যে এর উত্তরটা কী হবে। এবং তোমরা যদি না জানো তাহলে কমেন্ট দেখেই তোমরা উত্তরগুলি দেবে না, তোমরা চাইবে একবার দুইবার বইটা খুলে দেখে তারপরে খুঁজে উত্তরটা দিতে। তাহলে কী হবে, তোমরা অন্য অন্য প্রশ্নে কিছু উত্তরও তোমাদের চোখে পড়বে খুঁজতে গেলে। 10, অন্তঃকর্ণে অবস্থিত যে অংশ মানবদেহের ভারসাম্য রক্ষা করে তার নাম কি? তাহলে অন্তঃকর্ণে অর্ধচন্দ্রাকার নালী ও অটোলিথ যন্ত্র মানবদেহের ভারসাম্য রক্ষা করে। এক্ষেত্রে এটা দিয়ে তোমাদের এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি অন্তঃকর্ণে অবস্থিত এবং মানবদেহের ভারসাম্য রক্ষা করে। তাহলে সেক্ষেত্রে যদি তোমার অটোলিথ যন্ত্র এবং অর্ধচন্দ্রাকার নালিকা দুটোই থাকে তাহলে তোমরা দুটোই দাগাবে, মানে অপশন দেবে এ অথবা বি, দুটো বা এ বি দুটোই সঠিক। এইভাবে তোমরা তো বুঝতে পারছো কেমন হবে প্রশ্ন। তাহলে এক্ষেত্রে দেখো পরের 11 দাগ, অস্থি সন্ধিগুলি ড্যাশ নামক এক প্রকার বন্ধনী বা দ্বারা আবদ্ধ থাকে বা যোজক যেটা বলে। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে। 12 দাগ, একটি লোকাল হরমোন হলো, তাহলে লোকাল হরমোন যারা যে জায়গায় থেকে খরিত হয় এবং সেই জায়গায় কার্য করে তাকে বলা হয় লোকাল হরমোন। তাহলে লোকাল হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। আরেকটা লোকাল হরমোন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের গ্যাস্ট্রিন। এই দুটোই তোমরা মনে রাখবে। তাহলে লোকাল হরমোন হলো এখানে টেস্টোস্টেরন, আরেকটা লোকাল হরমোনের নাম কি, গ্যাস্ট্রিন। 13 দাগ, মানুষের অক্ষিগোলকের আলোক সুবেদী স্তর হলো, আলোক সুবেদী স্তর রেটিনা। 14 দাগ, মানুষের চোখের লেন্স কি প্রকৃতির? তাহলে মানুষের চোখের যে লেন্সটা থাকে সেটা উত্তল প্রকৃতির হয়। 15 দাগ, অন্ধকারে দেখতে সাহায্য করে, মানে কোনো জীব বা প্রাণী অন্ধকারে কতটা পরিমাণে দেখতে পাবে সেটা কে সাহায্য করে? আমাদের চোখে দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছিল রড কোষ আর একটা হচ্ছিল কোন কোষ। তাহলে যাদের রড কোষের সংখ্যা বেশি থাকে তারা অন্ধকারে ভালো দেখতে পায়। তাহলে কি বলা আছে এখানে দেখো 15 থেকে প্রশ্ন, অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ। তাহলে যদি বলা হয় যে বিড়াল, বাদুড়, পেঁচা, মানে যারা অন্ধকারে ভালো দেখতে পায়, তাহলে বলবে যে এদের ক্ষেত্রে বললো যে বিড়ালের ক্ষেত্রে কোন কোষের পরিমাণ সবথেকে বেশি থাকে চোখে, তাহলে সেটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, রড কোষ। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। আবার কিভাবে দিতে পারে, ধরো এটাকে বললো যে মানুষ মানে আমরা দিনের বেলা ভালো দেখতে পাই, তাহলে বলে যে মানুষের চোখে কোন কোষের পরিমাণ বেশি থাকে, তাহলে কি হবে, কোন কোষ। তোমরা যারা এই ভিডিওগুলি দেখবে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবে। চলো দেখে যাও পরের যে প্রশ্ন সেটা কি আছে এখানে, মানব অশ্রুতে অবস্থিত উৎসেচকের নাম কি?
দেখো এখানে তোমাদের আমি কিছু কিছু প্রশ্ন খুবই সহজ দিয়েছি, কারণ কি তোমাদের করোনার পরিস্থিতির কারণে কিছু সহজ কোশ্চেন আসবে, এবং কিছু প্রশ্ন খুব একটু কঠিন দিয়েছি। কঠিন দেওয়ার কারণ কি, যারা প্রশ্ন সেট করে তারা চায় যে যারা 90-এর উপর পাবে বা 100-তে 100 পাবে, তারা যাতে বইটাকে একটু খুঁটে খুঁটে পড়ে। তার জন্য কিছু 5% প্রশ্নের মতো তোমাদের কঠিন প্রশ্ন দেবে। তাহলে সেই ধরনের প্রশ্ন হলো এই 16 দাগ। 16 দাগে কী আছে, মানব অশ্রুতে অবস্থিত উৎসেচকের নাম কি। আর এই উৎসেচকটা কি করে, মানুষের চোখে যদি কোনো ধুলাবালি যায় বা কোনো রোগ জীবাণু যায়, জীবাণুটাকে মারতে সাহায্য করে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, লাইসোজাইম। পরের দেখো কি আছে 17 দাগ, নাইট্রোজেনবিহীন হরমোন হলো, মানে যে হরমোন গঠনের ক্ষেত্রে নাইট্রোজেন থাকে না, সেটা হবে জিব্বেরেলিন। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। তাহলে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক নিউরন। দেখো নিউরন অনেক ক্ষেত্রে তোমাদের ছবি আঁকার ক্ষেত্রেও আসে, তাই তোমরা কোন 3টা ছবি যদি তোমরা বাড়ির থেকে দেখে যাও এবং কোন পয়েন্টগুলো দেখে গেলে তোমরা পরীক্ষা হলে গিয়ে যে তোমাদের 5 মার্ক থাকে ছবিতে, সেটা 5-এ 5 পাবে, সেটা নিয়েও একটা আমি ভিডিও করে দিয়েছি। তোমাদের 3টা ছবি পড়লে তোমরা কমন পেয়ে যাবে যে কোনো একটা। তোমরা সেই ভিডিওটা দেখে নেবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। পরে 19 দাগ, পরপর দুটি নিউরনের সংযোগস্থলকে বলে সাইন্যাপস। কোনটির সঙ্গে সোয়ান কোষ যুক্ত থাকে? সোয়ান কোষ হচ্ছে নিউরনের একটা অংশ, সেটা কার সঙ্গে যুক্ত থাকে, সেটা অ্যাক্সনের সঙ্গে যুক্ত থাকে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাক্সন। 21 দাগ, ম্যান্ডেলের এক সংখ্য জনন পরীক্ষায় জিনোটাইপের অনুপাত কত? তোমরা ফিনোটাইপের অনুপাতটাও দেখে যাবে, জিনোটাইপের অনুপাতটাও দেখে যাবে। তাহলে ফিনোটাইপের অনুপাত কত, তোমার 3:1, আর জিনোটাইপের অনুপাত কত হয় 1:2:1। এটা এক সংকর জননের ক্ষেত্রে অনুপাত, দ্বিসংকর জননের ক্ষেত্রে অনুপাতটাও তোমরা দেখে নেবে। 22 দাগ, দেখো কি আছে, ম্যান্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন? তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে 7 জোড়া। তাহলে দেখবে অনেক ক্ষেত্রে অপশনের ক্ষেত্রে 60টি থাকবে, তাহলে 60টিকে তোমরা দাগাবে না, তাহলে কি হবে, ভুল হয়ে যাবে, সেটা মাথায় রাখবে 7 জোড়া। 23 দাগ, প্রাণী কোষের সাইটোপ্লাজম বিভাজন পদ্ধতিকে কি বলে? উত্তর ক্লিভেজ। 24, একটি উদ্ভিদের দেহকোষে ক্রোমোজোমের অপত্য সংখ্যা যদি তোমার হয় 24, দেখো এখানে প্রশ্নটা কী হবে, একটি উদ্ভিদ কোষের ক্রোমোজোমের সংখ্যা, অপত্যটা হবে না, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। একটি উদ্ভিদের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 24 হলে মাইটোসিস বিভাজনের পর কোষের ক্রোমোজোমের সংখ্যা কত হবে? এখানে কি হবে, আপত্য কোষের হবে। এখানে দেখো প্রশ্নটা এরকম হবে, একটি উদ্ভিদের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 24 হলে মাইটোসিস বিভাজনের পর আপত্য কোষে, এখানে হবে আপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? তাহলে দেখো মাইটোসিস বিভাজনকে কী বিভাজন বলা হয়, সমবিভাজন বলা হয়। সেক্ষেত্রে কি হয়, ক্রোমোজোমের যে দেহকোষে ক্রোমোজোম যা থাকে, অপত্য মানে যে নতুন জীবটা সৃষ্টি হবে তাতে কি হয়, অর্ধেক হয়ে যায়। যদি এখানে 12টি থাকতো 6টি হতো, 24টি আছে তাই কতটি হবে, 12টি হবে। আর এক্ষেত্রে যদি বলে দেয় যে অপত্য দেহের ক্রোমোজোমের সংখ্যা আছে 12টি, তাহলে জনিত্রী বা দেহমাতৃ কোষে তোমার ক্রোমোজোমের সংখ্যা কত হবে, তার ডবল হয়ে যাবে, 12 থাকলে 24 হয়ে যাবে। 25 দেখ, মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরায় আবির্ভাব ঘটে? তাহলে দেখো এটা হবে টেলোফেজ। আর কোন দশায় বিলুপ্ত হয়ে যায়, মানে পুনরায় আবির্ভাব মানে কি, একসময় নিউক্লিয় পর্দা ছিল, সেটা বিলুপ্ত হয় এক সময়, তারপর আবার পুনরায় আবার আসে, তাহলে সেটা বিলুপ্ত হলো প্রথম দশায়, প্রোফেজ দশায় বিলুপ্ত হয়ে যায়, আর সেটা ফিরে আসে টেলোফেজ দশায়। তাহলে দুটো মনে রাখবে, প্রথম দশায় বিলুপ্ত হয়ে যায়, আর শেষ দশা যেটা টেলোফেজ, সেখানে আবার পুনরায় নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। 26 দাগ, প্রকরণ সৃষ্টির জন্য দায়ী পদ্ধতিটি হলো, সেটা হলো ক্রসিং ওভার। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে? লুকাস বলে। তোমরা সম্পূর্ণ বাক্যে উত্তর দেবে, ক্রোমোজোমের লুকাসে জিন অবস্থান করে। 28 দাগ, শস্য নিউক্লিয়াসের গঠন হলো, শস্য নিউক্লিয়াস টিপ্লয়েড হয়, মানে 3N। আর হচ্ছিল তোমাদের শুধু যদি এখানে বলা হয় যে এনকে কি বলা হয়, হ্যাপ্লয়েড, 2Nকে কি বলা হয়, ডিপ্লয়েড। আর প্রশ্ন হতে পারে কি 3Nকে কি বলা হয়, 3Nকে টিপ্লয়েড বলা হয়, আর 3Nকে কি বলা হয়, শস্য নিউক্লিয়াস, যেখানে হচ্ছিল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চিত করে রাখে উদ্ভিদ। 29 দাগ, অপুংজনী। অপুংজনী দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো।
তাহলে অপুংজনীয় অপর নাম কি? পার্থেনোজেনেসিস। মানে কি? অনিষিক্ত ডিম্বক থেকেই তোমাদের সরাসরি কি হয়ে যাবে, তোমার ডিম্বাণু থেকে জীব উৎপন্ন হবে, নিষেক ছাড়াই কোনো প্রাণী উৎপাদন হওয়ার পদ্ধতি। এক্ষেত্রে প্রাণীর নাম জিজ্ঞাসা করেছে, তাহলে প্রাণীর নাম কি হবে? মৌমাছি, বোলতা আর হচ্ছে পিঁপড়ে। আর উদ্ভিদের ক্ষেত্রে নিম্ন শ্রেণীর অপুষ্প উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় অপুংজনী বা পার্থেনোজেনেসিস। তাহলে এখানে প্রশ্নটা এভাবে হতে পারে, অপুংজনীয় দিয়ে বলে দিতে পারে এবং পার্থেনোজেনেসিস দিয়েও বলে দিতে পারে। দেখো এই প্রশ্নের কথা আমি বলেছিলাম যে 30 দাগ, আমি তোমাদের পূর্বের যে বছরগুলি আছে সেখানে আমি খুঁজে দেখলাম যে বারবার করে তোমাদের এই প্রশ্নটা প্রত্যেকবারই এসেছে, 2-1 বার বাদে। এর আগের বার আসেনি, তোমাদের তো 20 সালে 21 যারা পরীক্ষা দিচ্ছে তারা তো পরীক্ষা হয়নি তাদের, তাহলে তার আগে যে 20 সালে পরীক্ষা হয়েছে সেখানে এই প্রশ্নটা আসেনি। তাহলে এবার তোমাদের 22 সালে যে পরীক্ষা হবে সেখানে একদম পুরো শিওর এই কোশ্চেনটা আসবে। কি বলা থাকবে দেখো এখানে, বি মানে ক্যাপিটাল বি স্মল বি আর ক্যাপিটাল আর স্মল আর এরকম দিয়ে থাকতে পারে, বা ক্যাপিটাল বিও দিয়ে থাকবে, আর শুধু ক্যাপিটাল আর স্মল আর দেওয়া থাকবে। এরকম করে উল্টোপাল্টে করে দেওয়া থাকবে, বা 3 টাইপের দেওয়া থাকবে বা 2 টাইপের দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এর থেকে মোট কত প্রকারের গ্যামেট তৈরি হবে। তাহলে সেটা এখানে উত্তর কি হবে? সি 4। এখানে আমি উত্তরটা বলে দিয়েছি। এবার উত্তরটা কি করে বের করা যায় সহজে, তোমরা এটা বারবার করে তোমরা যদি বি করে বারবার করে খাতায় না লিখে অঙ্কের সাহায্যে কি করে তোমরা বের করতে পারবে, এবং এর থেকে যত প্রশ্ন দেবে তোমরা খুব সহজেই তোমরা তার অ্যান্সারটা বের করে নিতে পারবে। সেটা পরের ভিডিওর প্রথমেই আলোচনা করে দেবো, এবং এর থেকে একটা তোমরা কমন পাচ্ছ, 1 মার্ক একদম শিওর কনফার্ম কমন পাচ্ছ। তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।